Am I audible? আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্লাসটা শুরু করি। লাস্ট ক্লাসে পরশুদিন হচ্ছে আমরা যা পড়েছিলাম, বেসিক্যালি ছিল হচ্ছে আইটারেটিভ ডিজাইন করার জন্য আমরা যে প্রোটোটাইপিং গুলো করি, সেই প্রোটোটাইপিং গুলার বেশ কিছু টাইপ, যেমন থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং, ইনক্রিমেন্টাল প্রোটোটাইপিং, দেন ইভলিউশনারি প্রোটোটাইপিং। এই তিন ধরনের প্রোটোটাইপিং দেখেছিলাম, প্লাস এই প্রোটোটাইপিং গুলা কিভাবে কাজ করে সেই প্রসেসটা। আরো যদি স্পেসিফিকলি বলি, ফ্লো চার্টটা হচ্ছে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা প্রোটোটাইপিং মেথড কিভাবে কাজ করে, তাদের কোন স্টেজের পরে ফ্লোটা কিরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখেছিলাম যে আইটারেটিভ ডিজাইন অথবা প্রোটোটাইপিং এর ক্ষেত্রে যেই ধরনের ম্যানেজারিয়াল ইস্যুস হইতে পারে, যেমন টাইম ম্যানেজমেন্ট, দেন একটা প্ল্যানিং যদি আমার কোনোভাবে ইফেক্টিভ না হয়, ইফিশিয়েন্ট প্ল্যানিং না হয়, তাহলে বেশ কিছু রিসোর্স হচ্ছে আমার নষ্ট হতে পারে। এরপর হচ্ছে কিভাবে আমরা প্রোটোটাইপিং এর মধ্যে নন ফাংশনাল ফিচার গুলাকে স্কিপ করে গিয়ে আমার পুরা ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকেই হচ্ছে আমরা ইনএফিশিয়েন্ট করে ফেলতে পারি। দেন কেন প্রোটোটাইপিং এর ক্ষেত্রে কন্টেক্সচুয়াল কিছু ইস্যুস হয়, এই জিনিসপত্রগুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এগুলোতে যদি কারো কোনো ইস্যুস থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, না হলে হচ্ছে সামনে হচ্ছে আমরা এখন আগাবো। স্যার, কন্ট্রাক্টের বিষয়টা স্যার আরেকটু শর্টে বললে ভালো হয় স্যার। আচ্ছা, হ্যাঁ। কন্ট্রাক্টের বিষয় যেটা বলছিলাম, যেমন সাপোজ আমি একজন হাই লেভেল ক্লায়েন্ট, আপনি হচ্ছে একটা কোম্পানির ডেভেলপার। তো আমার রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন অথবা ইন্টারেক্টিভ সিস্টেম আমাকে ডিজাইন করে দিবেন, তখন অবশ্যই এই জিনিসটা করার জন্য আমাদের মাঝখানে একটা কন্ট্রাক্ট থাকে। বেসিক্যালি একটা ডকুমেন্টেশন থাকে, যে ডকুমেন্টেশন আমি বলে দিই আপনাকে আমার জন্য কি কি রিকোয়ারমেন্ট গুলা কোন কোন ওয়েতে অথবা কোন কোন টুল ইউজ করে আমাকে বানায় দেওয়া লাগবে। সো এই কন্ট্রাক্টটা বেসিক্যালি করা হয় আমার যে এন্ড সিস্টেমটা থাকবে ওই সিস্টেমটার উপর বেস করে, যে আমি রিকোয়ারমেন্ট দিলাম, রিকোয়ারমেন্টটা ফুলফিল করে এন্ড যে সিস্টেমটা পাবো এর মাঝখানে কন্ট্রাক্ট হিসেবে একটা ডকুমেন্টেশন কাজ করে, যেখানে হচ্ছে মেনশন করা থাকে যে আমার এই অ্যাপ্লিকেশনটা আমার ডিপ্লয় করতে অথবা অপারেশনাল করার জন্য কত সময় লাগতে পারে, কত টাকা লাগবে, আমার এখানে কি কি ধরনের কনস্ট্রেন্ট এক্সিস্ট করতে পারে, অথবা আমি যদি কোনো স্পেশাল ফিচার চাই তাহলে পরবর্তীতে আমাকে কিভাবে পে করে এই ফিচারগুলো অ্যাভেলেবেল করতে হবে, এরকম বেশ কিছু ডকুমেন্টেশন। বাট মোস্টলি এই ডকুমেন্টেশন গুলো হয় হাই লেভেল ক্লায়েন্টের সাথে এন্ড যে আমি অ্যাপ্লিকেশনটা দিব এই দুইটার মাঝখানে। আচ্ছা, এখন এন্ড অ্যাপ্লিকেশনটা বানানোর আগে অথবা এন্ড সিস্টেমটা বানানোর আগে, ইন দা মিন টাইম, পুরো ডেভেলপমেন্ট ফেজে আমি তো বেশ কিছু প্রোটোটাইপ বানাচ্ছি, তাই না? বাট এই প্রোটোটাইপ গুলো বানানোর জন্য কিন্তু আমার অনেক টাইম নষ্ট হচ্ছে, অনেক রিসোর্স নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে বলবো না, অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে। প্লাস অনেক আহ, অন্যান্য রিসোর্স নষ্ট হচ্ছে, যেমন ইউজ হচ্ছে, যেমন হিউম্যান রিসোর্স। প্লাস হচ্ছে আমার যদি কোনো সার্ভার মেনটেন করতে হয় এটার জন্য, যদি কোনো আমার ডিফারেন্ট ইউআই মেনটেন করতে হয়, যদি আমার এই ইউআই গুলাকে অথবা এই ফিজিক্যাল ইন্টারফেস গুলাকে কোনো ইউজার দিয়ে ইভালুয়েট করাতে হয়, তাহলে বেশ কিছু ধরনের রিসোর্স হচ্ছে আমার ইন বিটুইন যে প্রসেস গুলো আমরা ফলো করতেছি সেই প্রসেস গুলা লেগে যাচ্ছে, যে প্রসেস গুলাতে আমরা বেসিক্যালি প্রোটোটাইপ গুলাকে বানাচ্ছি। তো এই যে প্রোটোটাইপ বানানোর ক্ষেত্রে যে রিসোর্স গুলা ইউজ হয়, এই রিসোর্স গুলা ইউজ করার জন্য কিন্তু আলটিমেটলি ক্লায়েন্ট আমাকে এক্সপ্লিসিটলি কোনো রিসোর্স অথবা টাকা পয়সা অ্যালোকেট করতেছে না। দ্যাট মিনস আমার মধ্যে, আমার প্রোটোটাইপের মধ্যে, প্রোটোটাইপ আর হাই লেভেল ক্লায়েন্টের মধ্যে কোনো ওইরকম স্পেসিফিক ডকুমেন্টেশন অথবা কন্ট্রাক্ট নাই। যে কারণে এই প্রোটোটাইপ গুলা ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে একটা ইস্যু ক্রিয়েট হইতে পারে, কারণ এই জিনিসটা পুরাটাই ডেভেলপার এন্ডে আমি নিজের সুবিধার জন্য করতেছি, যাতে করে আমি ইউজারকে একটা ইফিশিয়েন্ট ইফেক্টিভ সিস্টেম লাস্টে গিয়ে তাকে হচ্ছে বানিয়ে দিতে পারি। তো মাঝখানের যেই প্রোটোটাইপ গুলোর জন্য আমার কোনো ডকুমেন্টেশন অথবা এক্সপ্লিসিটলি রিসোর্স অ্যালোকেট করা নাই, সেই জিনিসগুলোর জন্য যে ইস্যুগুলো হয় সেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্ট ইস্যুস এর মধ্যে কন্ট্রাক্ট যে সেকশনটা তার মধ্যে হচ্ছে বলতেছি। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এই যে চারটা টপিক এখানে বলা আছে, এই চারটা টপিক খুবই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, খুবই সহজ ভাষায় অ্যালেন্ডিক্স এর বইতে লেখা আছে। একটু কেউ যদি বইটা খুলে একবার দেখেন তাহলে দেখবেন যে যদি কারো কোনো ডাউট থাকে ডাউট গুলো খুব ইজিলি সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আজকের ক্লাসের যে কন্টেন্ট সেখান থেকে শুরু করি। আজকের ক্লাসে প্রথমেই আমাদের দেখতে হবে যে টেকনিক গুলা কি কি, যে টেকনিক গুলা ইউজ করে আমরা প্রোটোটাইপিং করতে পারি। পরীক্ষায় দুই ধরনের কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে টাইপস অফ প্রোটোটাইপিং এর উপরে, যেখানে আমরা তিন ধরনের প্রোটোটাইপিং দেখে আসছিলাম: থ্রো অ্যাওয়ে, ইনক্রিমেন্টাল, ইভলিউশনারি।
আরেক ধরনের কোশ্চেন আসতে পারে টেকনিক্স অফ প্রোটোটাইপিং এর মধ্যে, যেখানে দুই ধরনের টেকনিক আছে। একটা হচ্ছে স্টোরি বোর্ডিং, আর একটা হচ্ছে লিমিটেড ফাংশনালিটি সিমুলেশন। পরীক্ষায় টেকনিক আর টাইপ এই দুইটার মধ্যে অবশ্যই পেঁচায় ফেলা যাবে না। পেঁচায় ফেললে আমার যে কোশ্চেনের যে অ্যাকচুয়াল আনসারটা, সেই আনসারটাই হচ্ছে মিস হয়ে যাবে। আচ্ছা, এখন টেকনিক অফ প্রোটোটাইপিং যখন আমরা করব, তখন এই দুইটা টাইপের মধ্যে প্রথমে খুব বেসিক যে টেকনিকটা, সেটা হচ্ছে স্টোরি বোর্ডিং। আচ্ছা, স্টোরি বোর্ডিং বলার আগে আমরা তো সবাই এনিমেটেড মুভি দেখে আসছি, তাই না? এনিমেটেড মুভিতে বেসিক্যালি কি হয়, প্রথমে আমার একটা কমিক্স থাকে, এই কমিক্সের বেশ কিছু স্কেচের উপর বেস করে আমার একটা এনিমেটেড বানানো হয় মুভির, খুবই কম সিনারিও নিয়ে। যে সিনারিও গুলো আস্তে আস্তে মাল্টিপ্লাই করার মাধ্যমে অথবা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আনার ফলে এই সিনারিও গুলা, স্কেচ গুলা আলটিমেটলি আমার একটা এনিমেটেড মুভি অথবা একটা ভিজুয়ালি, কি বলবো, যে একটা কন্টিনিউয়াস কিছু একটা আমরা দেখতে পারি, কন্টিনিউয়াস ভিজুয়াল কোনো একটা ইনফরমেশন। সো এই যে স্কেচ গুলা, এই যে বেসিক টেমপ্লেট গুলা, এই টেমপ্লেট গুলাকে অ্যাকচুয়ালি বলা হয় স্টোরি বোর্ডিং। সাপোজ আমি যখন একটা ইউআই বানাচ্ছি, সো আলটিমেটলি আমার মেইন অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার আগে আমি খাতায় অথবা কাগজে একটা স্কেচ বানায় নিতে পারি যে আমার ইউআইটা অথবা ফিজিক্যাল ইন্টারফেসটা দেখতে কিরকম হবে। সাপোজ খাতার মধ্যে আমি একটা লেআউট আঁকলাম, একটা রেক্টেঙ্গেল আঁকলাম। এই রেক্টেঙ্গেলের মধ্যে আমি চার পাঁচটা অপশন রাখলাম। একটা অপশন রাখলাম হচ্ছে আমি ড্যাশবোর্ডের জন্য, একটা অপশন রাখলাম আমি ইউজারের প্রোফাইল ভিউ করার জন্য একটা বাটন, একটা বাটন রাখলাম হচ্ছে আমি লগ আউট করার জন্য। এরকম জাস্ট ইউজারকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা ফিজিক্যাল ইন্টারফেস অথবা ইউআই এর একটা বেসিক স্কেচ বানাতে পারি, যে জিনিসটাকে আমাদের বলা হয় স্টোরি বোর্ডিং। আচ্ছা, এখন যেহেতু বুঝতেছি যে স্টোরি বোর্ডিং খুব ইজিলি খাতায় অথবা একটা বোর্ডের মধ্যে করা যাবে কলম ইউজ করেই, তাহলে এর মধ্যে কম্পিউটারের খুব একটা ইউজেস নাই। এই জন্য বলা আছে নিড নট টু বি কম্পিউটার বেসড, কিন্তু চাইলে আমরা কম্পিউটারে কাজ করতে পারি। যেমন ফিগমা। ফিগমাতে আলটিমেটলি আমরা কি করতেছি, আমরা ইউআই ডিজাইন করতেছি, বেসিক্যালি ফিজিক্যাল ইন্টারফেস ডিজাইন করতেছি। আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনের 10-12টা ইউআই কে ডিজাইন করে কোথায় কোন বাটনটা হবে, এই বাটনটা প্রেস করলে পরবর্তী পেজের কোথায় নিয়ে যাবে, এই জিনিসপত্রগুলো ডিজাইন করতেছি। সো এই জিনিসটাও আলটিমেটলি আমার স্টোরি বোর্ডিং এর মধ্যেও পড়ে। বাট এই জিনিসটা ফিগমা, বালসামিক, এগুলা বেসিক্যালি স্টোরি বোর্ডিং আর লিমিটেড ফাংশনালিটি সিমুলেশন, এই দুইটা টেকনিকেরই একটা মার্জড একটা সলিউশন। আচ্ছা, তো স্টোরি বোর্ডিং সো বেসিক্যালি যেহেতু আমার স্কেচ করা জিনিসটা, এই জন্য এই জিনিসটা চাইলে অ্যানিমেটেডও হইতে পারে। যেমন আমি কোনো ফর্মাল কোনো টুল ইউজ না করে আমি জাস্ট খাতায় অথবা আমার স্কেচ বুকের মধ্যেও পেন্সিল দিয়ে চাইলে একটা স্টোরি বোর্ড বানাইতে পারি, যে আমার ইউআইটা অথবা ফিজিক্যাল ইন্টারফেসটা দেখতে কিরকম হবে। এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ প্রোটোটাইপিং, যেখানে আমি প্রথমেই একটা স্কেচ অথবা লেআউট বানাই, ইউজারের অ্যাপ্রুভাল নিতে পারি এইভাবে যে এই অ্যাপ্লিকেশনের জন্য আমি এই 10টা ইউআই অথবা পেজ ডিজাইন করতে চাচ্ছি, যার মধ্যে এইরকম বাটন গুলো থাকবে, এরকম ফিচার গুলো থাকবে। এটা কি আপনার, আপনি ওকে করতেছেন কিনা? যদি করেন দেন হচ্ছে আমরা একটু ডিটেল ডিজাইনে যাব, আর একটু কম্পিউটার বেসড কোনো একটা ডিজাইনে যাব। আচ্ছা, এটা গেল বেসিক স্টোরি বোর্ডিং এর কনসেপ্টটা। দেন আসতেছে লিমিটেড ফাংশনালিটি সিমুলেশন। এই জিনিসটার মধ্যে আমরা যখন একটা প্রোটোটাইপ বানাই, আমরা শুধু প্রোটোটাইপটার ইউআই গুলাকেই ডিজাইন করি না, রেদার আমরা এই ইউআই গুলাতে কোনো একটা বাটন প্রেস করলে ব্যাক এন্ডে কি ফাংশন কাজ করার কথা, কোন ফাংশন এক্সিকিউট হওয়ার কথা, এরকম লিমিটেড কিছু ফাংশনালিটিও এক্সিকিউট করি। যেমন আমি একটা প্রোটোটাইপ যখন বানাবো, আমার প্রোটোটাইপটার মধ্যে সাপোজ 10টা ফিচার আছে, আমি 10টা ফিচারের জন্য 10টা ইউআই বানাইলাম। বাট আমি দুইটা ফিচারের মধ্যে, দুইটা ফিচারের জন্য জাস্ট এক্সিকিউটেবল কোনো বাটন দিয়ে দেখালাম যে আমি যদি এই বাটনটা এখন প্রেস করি, সাপোজ ইউজার অথেন্টিকেশনের জন্য আমি যদি আমার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপের মধ্যে ক্লিক করি, তাহলে আমার এই ডাটাটা যে কোনো একটা ডেটাবেজে স্টোর হচ্ছে। বেসিক্যালি লিমিটেড কোনো ফাংশনালিটি পারফর্ম হচ্ছে, নট নেসেসারিলি যে আমার সবগুলা ফাংশনাল ফিচারই এই প্রোটোটাইপটার মধ্যে আসতে হবে। জাস্ট কিছু ফাংশনাল ফিচার থাকলেই হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে লিমিটেড ফাংশনালিটি সিমুলেশন। এখন কারেন্টলি ফিগমা, বালসামিক এগুলাতে হচ্ছে আমরা চাইলে কিছু ফাংশনালিটি ইউজ করে ইমপ্লিমেন্ট করে হচ্ছে প্রোটোটাইপিং করতে পারি। এই জন্য ফিগমা হচ্ছে এই ক্রাইটেরিয়ার, এই টাইপটার অথবা এই টেকনিকটার মধ্যে পড়ে। এই জন্যই বলে আসছি যে স্টোরি বোর্ডিং এবং লিমিটেড ফাংশনালিটি সিমুলেশন, ফিগমা অথবা বালসামিক প্রোটোটাইপিং টুলগুলো আমরা ইউজ করি, সেই টুলগুলো এই বোথ দুইটা টেকনিকের মধ্যেই পড়ে। আচ্ছা, এখন লিমিটেড ফাংশনালিটি সিমুলেশনের মধ্যে আরেকটা টেকনিক চাইলে আমরা ইউজ করতে পারি, সেটাকে বলা হয় উইজার্ড অফ অজ। এই উইজার্ড অফ অজ, এই টার্মটা কি কেউ শুনছি কখনো? মুভি স্যার একটা। জি স্যার।
আচ্ছা, জি স্যার, যে বললেন কি জানেন এটার ব্যাপারে একটু বলবেন? এটা স্যার একটা জাস্ট মুভিতে দেখেছিলাম যে যে আমার ঠিক মনেও নেই স্যার, আমি জাস্ট এটা জানি, নামটা জানি। আচ্ছা, সো এই জিনিসটা এমন যে এইখানে আপনাকে একটা সিমুলেশন অথবা সিমুলেটর বেস এনভায়রনমেন্টে নিয়ে আসা হবে, যেখানে আপনার মনে হবে আপনি আসলেই কোনো একটা সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতেছেন, কিন্তু ব্যাক এন্ডে আলটিমেটলি এই সিস্টেমটাকে রান করাচ্ছে একটা হিউম্যান। যেমন সাপোজ আমি আপনাকে সিএসসি ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে বসাইলাম, আপনাদের 10 জনকে, 10 জনের হাতে 10টা ফোন দিলাম, যার মধ্যে আমার সেম অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইনস্টল করা। বললাম আপনারা এখন এই বাটনের মধ্যে এমন এমন জিনিসপত্রগুলো প্রেস করেন। বাট আলটিমেটলি আমি সেট আপটা এমন ভাবে করে রাখছি যে এই বাটনগুলো আলটিমেটলি কোনোটাই ফাংশনাল না। রেদার আপনি যখন সাপোজ লগ ইন বাটনে প্রেস করতেছেন, আমি সিএসসি ডিপার্টমেন্টের অফিস থেকে এমন আরেকজনকে বসায় রাখছি যে এই জিনিসগুলা ব্যাক এন্ডে নিজে পারফর্ম করতেছে। দ্যাট মিনস আমি মুখে বলতেছি প্রেস লগ ইন, হয়তো অফিস রুমে বসে কেউ একজন ওই লগ ইন বাটনে প্রেস করতেছে, প্রেস করার ফলে যে ইউআইটা অন হইতো, যে ফাংশন বেসিক্যালি একটা হচ্ছে আপনার সামনে কি বলা যায়, এমন একটা সিনারিও নিয়ে আসা যেখানে আপনার মনে হবে যে আপনি অ্যাকচুয়ালি সিস্টেম সাথে ইন্টারেক্ট করতেছেন, হইতে পারে ইউজিং স্পিচ অর আদার হ্যাপটিক্স, বাট আলটিমেটলি ব্যাক এন্ডে অন্য কোনো মানুষ বসে এই অপারেশন গুলো পারফর্ম করতেছে আপনাকে এই ফিলটা দেওয়ার জন্য যে আপনি রিয়েল টাইমে অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতেছেন। এটা হচ্ছে উইজার্ড অফ অজ টেকনিক। বোর্ডিং অথবা লিমিটেড ফাংশনালিটিতে কোনো একটা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করি, অবশ্যই লিমিটেড ফাংশনালিটি বলেই আমি বলে এটা বোঝাই দিচ্ছি যে আমার এখানে সব ফাংশনালিটি থাকবে না। আর যখন আমি একটা অ্যাপ্লিকেশনকে ইভালুয়েট করব, তখন ইউজার এক্সপেক্ট করে এটা যে তার মধ্যে, সিস্টেমটার মধ্যে মোটামুটি সবগুলা ফিচারই ফাংশনাল থাকবে। সো সেই ক্ষেত্রে সে যখন সবগুলা ফিচারকে এক্সিকিউট করতে চায়, বাট অ্যাপ্লিকেশনটা তো আলটিমেটলি এইবেল না সবগুলা ফিচার তাকে প্রোভাইড করার জন্য, তখন ব্যাক এন্ডে কোনো এক বসে নিজে থেকেই এই কাজগুলা করে যাতে ইউজারটা এই ফিলটা পায় যে সে আলটিমেটলি একটা ওয়েল ডেভেলপ একটা ফাইনাল সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতেছে। আচ্ছা, এখন এই দুইটা ছিল আমাদের প্রোটোটাইপিং টেকনিক, এগুলো হচ্ছে পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা বেসিক ডিফারেন্স জিজ্ঞেস করতে পারি যে স্টোরি বোর্ডিং আর লিমিটেড ফাংশনালিটির মধ্যে বেসিক ডিফারেন্স কোনটা, কোনটা ইমপ্লিমেন্ট করা অথবা একটা সিনারিও দিয়ে আপনাদেরকে বলতে পারি এই সিনারিওর জন্য আপনি যদি ডিজাইনার হইতেন, আপনি যদি আর্কিটেক্ট হইতেন, তাহলে আপনি কোন প্রোটোটাইপিং টেকনিকটা ইউজ করতেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে একটা লজিক্যাল রিজনিং এর মাধ্যমে আনসারটা দিতে হবে। দেন এই যে আইটারেটিভ ডিজাইন আমরা করতেছি, এই ডিজাইনটা আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছি ফর ব্লাইন্ড পিপল। সো আমার একদম প্রথমেই চিন্তা আসছে যেহেতু তারা চোখে দেখতে পারতেছে না, তাদের জন্য আমার সিস্টেমটা এমন ভাবেই ডেভেলপ করতে হবে যে স্পিচ শুনে শুনে তারা কাজ করতে পারবে। এখন এই ডিসিশনটা যখন আমি খুবই আর্লি স্টেজে নিয়ে ফেলতেছি, আমার প্রত্যেকটা আইটারেশন কিন্তু এই ডিসিশনটার উপর বেস করেই হবে। যে আমি সাপোজ একটা ফিচারকে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না স্পিচ দিয়ে, সেই ক্ষেত্রে আমাকে এমন কোনো কমপ্লেক্স সিনারিও অথবা কমপ্লেক্স প্রসেস নিয়ে আসতে হবে যে প্রসেসটা দিয়ে আমি স্পিচেই কাজটাকে করাবো। মানে আমার একটা খুবই ইজি টেকনিককেও যদি স্পিচে নিয়ে যাইতে হয়, তাহলে আসলে অনেক কমপ্লেক্স সিনারিও চলে আসতে পারে। তো আমি যখন চিন্তা করতেছি যে না আমি স্পিচেই কাজ করব, তখন আমার এই কমপ্লেক্সিটিটার সাথেও ওকে হইতে হবে, কারণ আমি খুব আর্লিতে ডিসিশন নিয়ে আসছি, আর্লি স্টেজে ডিসিশন নিয়ে আসছি যে আমি স্পিচের উপরেই কাজ করবো। বাট খুব আর্লি স্টেজে যদি আমরা এরকম কোনো রিজিড ডিসিশন না নিয়ে আমরা যদি একটু ওপেন থাকতাম যে আমরা চাইলে স্পিচ নিয়েও কাজ করতে পারি, আমরা চাইলে হ্যাপটিক্স নিয়েও কাজ করতে পারি, যে যখন একটা ব্লাইন্ড পিপল ফোনটা ধরবে তখন তাকে বেশ কিছু ভাইব্রেশন, বেশ কিছু বাজ, এই জিনিসপত্রগুলোর মাধ্যমে হচ্ছে আমি তাকে ন্যাভিগেট করবো যে এখন অ্যাপ্লিকেশনটা কোথায় প্রেস করতে হবে, কোথায় প্রেস করা উচিত না। তো এইরকম যখন আর্লি স্টেজে আমরা একটা ডিসিশন নিয়ে ফেলি খুবই রিজিড, তখন এই ডিসিশনটা আমার আইটারেটিভ ডিজাইনের প্রত্যেকটা আইটারেশনে বারবার অকার করতে থাকে, যেটা থেকে অ্যাকচুয়ালি আমরা বের হয়ে আসতে পারি না। এটাকে বলা হয় ডিজাইন ইনার্শিয়া।
এই জন্য আমরা যখন কোনো একটা আইটারেটিভ ডিজাইন সিস্টেমে আর্লিতে স্টেজে খুব একটা রিজিড ডিসিশন নিব, তখন আমাদের এতটুকু এনশিওর করতে হবে যে আমরা যে ডিসিশনটা নিচ্ছি আসলে এই ডিসিশনটার পরবর্তী স্টেজে কোনো ব্যাড ইফেক্ট থাকতে পারে কিনা। এরপরে আইটারেটিভ ডিজাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডায়াগনোসিং দ্য রিয়েল ইউজেবিলিটি প্রবলেম ইন প্রোটোটাইপস। বাট আরো স্পেসিফিকলি যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ইউজেবিলিটি প্রবলেম গুলাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আচ্ছা, এখন এই জিনিসটা কিভাবে করতে পারি, যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই। সাপোজ একটা কোম্পানি যারা মাইক্রোওয়েভ ওভেন ওভেন হচ্ছে ম্যানুফ্যাকচার করে। সো মাইক্রোওয়েভ ওভেন আমরা দেখে আসছি যে আমরা একটা টাইমার দিয়ে দিই, যেখানে হচ্ছে আমরা 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 ঘন্টা এইরকম টাইম দিয়ে দিলে ওই পরিমাণ টাইম পর্যন্ত সে একটা খাবারকে কুক করে, অথবা হচ্ছে ওভেনের মধ্যে কাজ হইতে থাকে। সো ম্যানুফ্যাকচারাররা চিন্তা করছে আমি যেহেতু এরকম একটা টাইমার দিয়েই দিচ্ছি, আমি চাইলে এই টাইমারটাকে কুকিং টাইম ছাড়া অন্যান্য যে সময়গুলোতে ফ্রি থাকবে ওভেনটা, সেই সময় আমি এই টাইমারটার মধ্যে টাইমটাকে দেখাবো যে কারেন্টলি এখন কত বাজতেছে। এই জন্য তারা ডিজাইন করছে যে একটা 12 আওয়ার ফরম্যাট। আর 12 আওয়ার ফরম্যাটের জন্য অবশ্যই আমার মিনিমাম 4টা ডিজিট পর্যন্ত নাম্বার বলে দেওয়া লাগবে, তাই না? সবাইকে আমার নোট, যে নোটপ্যাডটা আমি শেয়ার করছি। ইয়েস স্যার। আচ্ছা, এখন 12 আওয়ার ফরম্যাটে এই 4টা ডিজিটে আমি হাইয়েস্ট কত পর্যন্ত টাইমকে রিপ্রেজেন্ট করতে পারি? ভিজিট হিসাবে ধরলে 99 ঘন্টা 99 মিনিট, বাট যদি আমি ওয়ান ডে লিমিট রাখতে চাই তাহলে 23 আওয়ার 59 মিনিট। আচ্ছা, এখন এই যে আপনি বললেন আপনি অ্যাকচুয়ালি ইউজিবিলিটি ইঞ্জিনিয়ারিং এর একটা প্রবলেমের সলিউশন বলে ফেলছেন, বাট যখন সাপোজ ইঞ্জিনিয়াররা অথবা কোম্পানিটা ম্যানুফ্যাকচার করছিল, তখন তারা ধরে নিছে যে সবাই এই জিনিসটাকে 12 আওয়ার ফরম্যাটে চিন্তা করবে। এই জন্য 12 আওয়ার ফরম্যাটে হাইয়েস্ট হইতে পারে 11:59। আচ্ছা, এখন কিছু মানুষ যারা হচ্ছে শুধু 12 আওয়ার ফরম্যাটের সাথে পরিচিত না, যারা 24 আওয়ার ফরম্যাটের সাথে পরিচিত, তাদের কাছে কি মনে হইতে পারে 59 না হয়ে 23:59 হইতে পারে, তাই না? যেটা আপনি মাত্র বলে আসলেন। তো ম্যানুফ্যাকচারাররা ইনিশিয়ালি যেটা চিন্তা করছিল 12 আওয়ার ফরম্যাট, সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি কোনো না কোনো ইউজারের কাছে গিয়ে ইনভ্যালিড কোনো ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করতে পারে, যেখানে ইউজারটা চিন্তা করতে পারে যে এই টাইমারটা, এই ঘড়িটা আসলে 24 আওয়ার ফরম্যাটেই কাজ করে। প্লাস এর উপরেও যদি কোনো মানুষ থাকে যাদের চিন্তা হইতেছে যে না, 4 ডিজিটে আমি হাইস্ট 99:99 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারি, তারা সেখানে এই জিনিসটাও ইনপুট দিতে পারে, যেটা অ্যাকচুয়ালি 12 আওয়ার ফরম্যাটের মধ্যে তো পড়তেছে নাই, 24 আওয়ার ফরম্যাটের মধ্যে পড়তেছে না। তো এরকম একটা ওভেন ম্যানুফ্যাকচারার যখন এরকম 4 ডিজিট দিয়ে কোনো একটা টাইমার দেয়, তখন তাকে এতটুকু অবশ্যই তার ইউজার ম্যানুয়ালে বলে দিতে হবে যে আমি কি এখানে 12 আওয়ার ফরম্যাটের ইনফরমেশনই চাচ্ছি, নাকি আমি এখানে 24 আওয়ার ফরম্যাটের ইনফরমেশনই চাচ্ছি। এবং এক্সপ্লিসিটলি তাকে এটাও বলে দেওয়া লাগবে যে আমার এখানে 24 আওয়ার ফরম্যাট যদি হয় তাহলে 23:99 এর পরে আমি কিছু ইনপুট দিতে পারবো না, এর বেশি কোনো নাম্বার আমি ইনপুট দিতে পারবো না। তো এই যে একটা ইউজেবিলিটি প্রবলেম এই ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে, এই জিনিসটা অবশ্যই একজন ভালো ইউজেবিলিটি ইঞ্জিনিয়ারকে প্রোটোটাইপটা ছাড়ার পরেই এই জিনিসটাকে বুঝতে হবে যে এই প্রবলেমটা কেন হইতে পারে। এই প্রবলেমটা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে মানুষের নলেজের লেভেল ডিফারেন্ট। যেমন যার নলেজ এতটুকু পর্যন্তই যে সে সবসময় 12 আওয়ার ফরম্যাটের সাথে পরিচিত ছিল, সে এইখানে আলাদা কোনো ইস্যু ফেস করবে না, কারণ সে 12 আওয়ার ফরম্যাটেই ইনপুট দিবে টাইম। বাট যে 24 আওয়ার ফরম্যাটের সাথে পরিচিত, সে তো 24 আওয়ার ফরম্যাটে ইনপুট দিতে থাকবে। ইনপুট দিতে গিয়ে দেখবে যে এরর ফেস করতেছে, 11:99 59 পরে আর কিছু ইনপুট দিতে পারতেছে না। এরপরে যে আরো বেশি চালাক, সে দেখবে যে 24 আওয়ার ফরম্যাটের থেকেও বেশি কিছু দেওয়া যায় কিনা। তো এই যে মানুষের নলেজের উপর বেস করে বেশ কিছু ধরনের ইউজেবিলিটি প্রবলেম আসতে পারে, এই জিনিসগুলো করাটা হচ্ছে এই আইটারেটিভ ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে হবে অবশ্যই। কারণ আমি একটা ম্যানুফ্যাকচারার হয়ে অবশ্যই আমি প্রথমে 1-2টা ইউনিট বানাবো না। আমি সাপোজ 2,000-5,000 ইউনিট বানাবো। 2,000-5,000 ইউনিট যখন আমি বাজারে বিক্রি করে দিব, তখন অ্যাকচুয়ালি এই 2,000-5,000 কাস্টমারের কাছ থেকে সবার থেকে আমার ডিফারেন্ট নলেজ লেভেলের ডিফারেন্ট ইভালুয়েশনের রেজাল্টটা নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য যখন আমরা ইউজিবিলিটি ডিজাইন করব, তখন আমার পটেনশিয়াল ইউজারদের চিন্তা, মন মানসিকতা কেমন সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ডিজাইন রেশনাল। এটা আপনাদেরকে শুরুতে ক্লাসে বলছিলাম যে পড়াবো না, বাট যেহেতু আজকে একটা ক্লাস আছে,
এই চ্যাপ্টারটা শেষ করার জন্য, এই জন্য ডিজাইন রেশনালটা পড়ায় ফেলতেছি। আচ্ছা, এখন ডিজাইন রেশনাল বলতে বেসিক্যালি কি বোঝায়? এখানে স্লাইডে বলা আছে যে ডিজাইন রেশনাল ইজ ইনফরমেশন দ্যাট এক্সপ্লেন্স ওয়াই আ কম্পিউটার সিস্টেম ইজ দ্য ওয়ে ইট ইজ। সো দেখে বুঝতে পারতেছি যে ডিজাইন রেশনাল এইটা বোঝায় যে আমি যে একটা সিস্টেম বানালাম, আমি আসলেই এই সিস্টেমটা কেন বানালাম, অথবা এই সিস্টেমটা এভাবেই কেন বানালাম, এই অথবা এই কারণগুলা ডিজাইন রেশনালের মধ্যে অ্যাকচুয়ালি ডিফাইন করা থাকে। এখন ডিজাইন রেশনালটা ইউজ করলে আমার লাভ কি হবে? লাভগুলো হচ্ছে এখানে বলা। বেসিক্যালি বেশ কিছু ধরনের লাভ হইতে পারে। এই লাভগুলো বলার আগে আমি আপনাদেরকে একটা সিনারিও বলি। যেমন সিনারিওটা হচ্ছে, আপনারা সবাই সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে আসছেন না? ইয়েস স্যার। আচ্ছা, দুইজন মানুষ আহ, সব কথা বলতেছে। একজন হচ্ছে মাইশা মুসাররত, আর একজন হচ্ছে 21 ব্যাচের 96 শায়েক আসহাবুল, পুরা নাম আসতেছে না। এই দুজন ছাড়া হচ্ছে বাকিরা সবাই ঘুমে নাকি? না নো স্যার, স্যার। আমি আছি। না স্যার, মোহাম্মদ আছে স্যার। জাকারিয়া হোসেন ইমন। আচ্ছা, জাকারিয়া হোসেন ইমন। আচ্ছা, আমি তাহলে র্যান্ডম কিছু মানুষকে ডাকাডাকি করি। নাবিল আছেন? আমি স্যার বললাম মাত্র কথা। ও আচ্ছা, নাবিল মাত্র কথা বললো। তারপরে হচ্ছে আর কি আছে, একটু নাম দেখি কয়েকজনের। আব্দুল্লাহ। ইয়েস স্যার। আচ্ছা, আব্দুল্লাহ আছে। তারপরে জাওয়াদ। আছি স্যার। জাওয়াদও আছে, আচ্ছা। তাহলে কেউ একজন আপনারা বলেন যে আমরা যে সিসকো প্যাকেট ট্রেসার দেখে আসছিলাম, নেটওয়ার্কিং ল্যাবে দেখে আসছিলাম, এই সিসকো প্যাকেট ট্রেসারের মধ্যে কোনো একটা ইনফরমেশন অথবা সাপোজ কোনো একটা প্রোটোকল আমি ইমপ্লিমেন্ট করতে চাই। যেমন প্রোটোকলটা হইতে পারে হচ্ছে ওএসপিএফ। ওএসপিএফ ইমপ্লিমেন্ট করার জন্য আমার কয় ধরনের টেকনিক ছিল, অথবা কয় ধরনের ডিজাইন আর্কিটেকচার ছিল আমার। অথবা সাপোজ কমপ্লেক্স কিছু যাইতে হবে না, সাপোজ কোনো একটা ইন্টারফেস আমি আইপি দিতে চাইতাম, সে আইপিটা দেওয়ার আমার কয় ধরনের টেকনিক ছিল সিসকো প্যাকেট ট্রেসারে? আহ, দুইটা, একটা হলো আমি প্রত্যেকটা ডিভাইসের জন্য আইপি দিব, আর একটা ছিল একটা রেঞ্জের মধ্যে সবগুলাকে আইপি অ্যাসাইন করব। কিভাবে? না আচ্ছা, যেটা বললেন এটা হচ্ছে অ্যাক্সেসে কারেক্ট আনসার, বাট আমি যেটা শুনতে দুইটা ছিল, চাচ্ছিলাম যে একটা হচ্ছে কোনো একটা জিইউআই মোড ছিল ইন্টারফেসে। আর একটা সিএলআই মোড ছিল। সিএলআই থেকে আরেকটা হচ্ছে ডাইরেক্ট। এক্স্যাক্টলি, এই যে যেটা আপনি বললেন, একটা গুই ছিল, একটা সিএলআই ছিল। সাপোজ কোনো একটা ইন্টারফেসে আমি যদি আইপি দিতে চাই, আমার দুইটা টেকনিক ছিল। একটা হচ্ছে সিএলআই এর মধ্যে কমান্ড লিখে আইপিটা, যে আমি প্রথমে ইন্টারফেসটা সিলেক্ট করলাম, সাপোজ ইন্টারফেস F0/1, দেন লিখতাম আইপি অ্যাড্রেস 192.168. এরপরে সাবনেট মাস্ক দিয়ে কোনো একটা ইন্টারফেসের মধ্যে আইপি দিতাম কমান্ড লিখে লিখে সিএলআই এর মতো। আরেকটা অপশন ছিল না, যেটা কিছু স্টুডেন্ট আপনারা অ্যাপ্লাই করতেন, যে একটা বক্সে গিয়ে জাস্ট আইপিটা লিখে চলে আসতেন একটা ইন্টারফেসের মধ্যে। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন এই যে দুই ধরনের ডিজাইন টেকনিক আমি রাখতেছি, কেন রাখতেছি, এই এক্সপ্লেনেশন গুলো অ্যাকচুয়ালি ডিজাইন রেশনালের মধ্যে আসে। সিসকো প্যাকেট ট্রেসারের এক্সাম্পলটা থেকেই এই প্রত্যেকটা ডিজাইন রেশনালের বেনিফিট গুলোকে জানার অথবা বোঝার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে কমিউনিকেশন থ্রু আউট লাইফ সাইকেল। সাপোজ এই অ্যাপ্লিকেশনটা সিসকো প্যাকেট ট্রেসার আমি বানায় ছেড়ে দিলাম মার্কেটে। এখন এর মধ্যে এই যে দুই ধরনের টেকনিক আমি রাখলাম, যে দুই ধরনের টেকনিক দিয়ে আমি আলটিমেটলি সেম কাজটাই করতে পারতেছি, তাহলে আমার দুই ধরনের টেকনিক রাখার পারপাসটা কি, কেন আমি রাখলাম? এই জিনিসটা তো পরবর্তীতে যারা ডেভেলপার আসবে তাদেরকে তো জানাইতে হবে, তাই না? সাপোজ আমি ডেভেলপ করে চলে আসলাম, আমি রিটায়ার করে গেলাম, আমি মরে গেলাম, আমি যে কোড লিখে আসছি অথবা যে ডিজাইন করে আসছি, পরবর্তীতে যারা আসতেছে ডিজাইনার অথবা অ্যানালিস্ট, তাদের বোঝার কোনো উপায় নেই। তাহলে তাদের এটার উপরে কি কাজ করা সম্ভব হবে? কাজ করা কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব হবে না। ডকুমেন্টেশন পারে যেটা একটা এক্সাম্পল হইতে পারে এমক্যাম, অথবা এর আগে একটা সিস্টেম ছিল ইএমএস। এমক্যাম তো আপনারা সবাই ইউজ করছেন, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এমক্যাম এর আগে আরেকটা সিস্টেম ছিল এমআইএসটি ইএমএস, সেটা কি ইউজ করছেন? সেটা ইউজ করার কথা না, কারণ সেটা আমরাই হচ্ছে ফার্স্ট ইয়ারে পাইছিলাম 1 বছরের জন্য। সো এই যে বারবার নতুন করে করে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন সফটওয়্যার আসতেছে, তার কারণটা কি? কারণ ইএমএস যেই কোম্পানিটা অথবা যে ভেন্ডর বানাই দিয়ে গেছিল, তারা আসলে এরকম কোনো ডিজাইন রেশনাল অথবা কোডের কোনো এক্সপ্লেনেশন কোডের মধ্যে অ্যাড করে যায় না।
সো যেটা হয়েছে, অবশ্যই আমার একটা সিস্টেম তো শুরুতেই সবগুলা ফিচার দিয়ে পরিপূর্ণ থাকে না, যেটা হয় ওভার দ্য ইয়ার আমার বেশ কিছু ফিচার আসে, বেশ কিছু জিনিস ডেভেলপ করতে হয়, বেশ কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে হয়। তখন পরবর্তীতে নতুন ফিচার গুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা গেছে কি আগে যা কোড লিখে আসছে, আগে যা ডিজাইন করে আসছে, এই ডিজাইন গুলো আর বোঝার কোনো উপায় নেই, এতটাই দুর্বোধ্য যে আগের কোডটার উপরে কাজ করারই কোনো সুযোগ হচ্ছে না। এই জন্য ওই সিস্টেমটা পুরোটা ডিসকার্ড করে দিছে। করে দিয়ে কি করছে, নতুন একটা সিস্টেম বানাইছে এলকে, যার মধ্যে সেম সমস্যা ছিল। ভেন্ডর কাজ করে দিয়ে 5 বছরের কন্ট্রাক্ট অথবা 3 বছর দিয়ে চলে গেছে। এরপর আর কোনো উপায় নাই জিনিসপত্রগুলো ঠিক করার, কারণ কোড অথবা ডিজাইন এতটাই অ্যাম্বিগুয়াস। দেন কি হয়েছে, দেন হচ্ছে আর একটা নতুন সিস্টেম তৈরি করছে যেটা হচ্ছে ইউনিপ্লেক্স। হোপফুলি ইউনিপ্লেক্স এর মধ্যে এরকম কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই যে কমিউনিকেশনটা দরকার ছিল টোটাল লাইফ সাইকেলটা ধরে, এই লাইফ সাইকেলটা ধরে আমরা কমিউনিকেশনটা মেনটেন না করার কারণে আমাদের এতগুলা টাকা, এতগুলা হিউম্যান রিসোর্স ওয়েস্ট করে করে এতগুলা সিস্টেম বানানো লাগছে। এখন এই কমিউনিকেশনটা যদি সম্ভব হইতো, যদি একটা ডিজাইন রেশনাল থাকতো, তাহলে হয়তো আমরা আমাদের প্রথমে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাকে আপডেট করে করে আজকে ইউনিপ্লেক্সের যে অবস্থা ওই অবস্থা নিয়ে আসতে পারতাম। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইন রেশনাল ইউজ করার প্রথম বেনিফিট। দেন হচ্ছে রিউজ অফ ডিজাইন নলেজ অ্যাক্রস প্রোডাক্টস। কেউ একজন কি এমন একটা এক্সাম্পল দিতে পারবেন, সাপোজ দুইটা সেম ফিচারের অথবা সেম ডিজাইন আর্কিটেকচারের আপনারা দুইটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ইউজ করেন? বুঝি নাই স্যার। আচ্ছা, এমন ক্যানভা আর দুইটা ভিজমি। সফটওয়্যারের নাম বলবেন যেখানে আমরা সেম ডিজাইন আর্কিটেকচার দেখতে পাই। স্যার আচ্ছা, প্রেজেন্টেশনের হয়তো বানান। কোশ্চেনটা ফেসবুক আমি আর আপনাদের ইনস্টাগ্রাম। বুঝায় বলতে পারতেছি না। ফেসবুক ইনস্টাগ্রাম মোটামুটি আচ্ছা, আপনার কাছাকাছি কিছু একটা ডিজাইন। বলার চেষ্টা করছে আমি স্যার ক্যানভা আর ভিজমির ইয়াটা আর্কিটেকচারটা সেম, স্যার দুইটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। ভাবে শুনতে পাইনি। এরপরে কিছু একটা প্রেজেন্ট করতেছি, কিছু একটা আমি ডাউনলোড করতেছি পিপিটি আকারে, পিডিএফ আকারে, অলমোস্ট সব ফিচার সেম, বাট দুইটা টুল ডিফারেন্ট, তাই না? টেক্সট করা, আমার একটা জিআইএফ অ্যাড করা, আমার একটা ভয়েস মেসেজ অ্যাড করা, সব প্রসেসই কিন্তু সেম, বাট দুইটা দুইটা ডিফারেন্ট সফটওয়্যার। আরো ভালোভাবে যদি খেয়াল করতে চান তাহলে একটু পিসিতে দুইটা অ্যাপ্লিকেশন খুলে দেখবেন, একটা হচ্ছে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, আর একটা হচ্ছে মাইক্রোসফট অফিসের এক্সেল। দুইটার কাজ কিন্তু টোটালি ডিফারেন্ট, বাট দুইটা অ্যাপ্লিকেশন খোলার পরে উপরে যে টুলবারটা আসে, টুলবারটা দেখতে অলমোস্ট আইডেন্টিক্যাল না? ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ট্রানজিশন, অ্যানিমেশন, এই যে আমার এখানে যেমন আছে এরকম কিছু ফিচার অথবা কিছু অপশন এক্স্যাক্টলি সিমিলার ভাবে আসছে, সিমিলার ডিজাইনে আসছে। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি রিউজ অফ ডিজাইন নলেজ, যে আমরা বেশ কিছু ধরনের প্রোডাক্ট বানাই দিছি, বাট প্রোডাক্ট সিমিলার ডিজাইন প্রসেস অথবা নলেজকে যদি নিয়ে আসতে পারি, তাহলে এই অ্যাপ্লিকেশন গুলো ইউজ করবে, তাদেরও জিনিসপত্রগুলো এটা যাতে মানুষ যখন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে, তা যখন সে যাতে এতটুকু বুঝতে পারে যে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে কোথায় তাকে কোন প্রেস করে কোন ফিচারটা অ্যাভেল করতে হবে। সো এইসব কারণে হচ্ছে আমরা ডিজাইন নলেজ গুলাকে করি, আর এটার জন্য ডিজাইনেশন। সো যখন আমি একটা ডিআর অথবা এটার সাথে একটা কস্ট অ্যালাইন থাকে, এটার সাথে একটা টাইম লাইন অ্যালাইন থাকে, আর আমরা যে খুবই বাজে অভ্যাস। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে হ্যাঁ স্যার, স্যার, এখন শোনা ডিসকানেক্ট যাচ্ছে। হয়ে কেটে গেছিলেন। কেটে যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আপনাদের এমআইসি তে বসে ক্লাস নিচ্ছিলাম, এমআইসি নেটওয়ার্কটা খুব একটা ভালো না। লাস্ট কতটুকু পর্যন্ত কথা শুনতে পারছেন? রিউজ অফ ডিজাইন নলেজ কি শুনতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখন এটা এনফোর্সেস যে আরেকবার অফ বললে ডিজাইন। সবগুলা ভালো আমরা হয়। স্যার, স্যার কথা কেটে কেটে আসতেছিল রিউজ অফ ডিজাইনে।
আচ্ছা, আমি একটু দেখি নেটওয়ার্কটা ঠিক করতে পারি কিনা, এরপর হচ্ছে আমি আবার কন্টিনিউ করতেছি। স্যার এখন ঠিক আছে, কথা শোনা যাচ্ছে ঠিক মতো। আচ্ছা, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে লাস্ট যেটা বলছিলাম, রিউজ অফ ডিজাইন নলেজ, এটা আমি একটু আবার এক্সপ্লেন করি। যেমন সিমিলার টাইপ অফ প্রোডাক্ট, যেমন আপনারা যদি এমএস অফিসের দুইটা অ্যাপ্লিকেশন খুলেন, এমএস ওয়ার্ড আর সাপোজ পিপিটি, তাহলে খেয়াল করবেন যে শুরুতেই আমার যে টুলবারটা আসতেছে সে টুলবারের মধ্যে বেশ কিছু ফিচার সিমিলার, তাই না? যেমন ফাইল, হোম, এখানে আমার স্ক্রিনটার মধ্যে দেখতে পারতেছেন ফাইল, হোম, ইনসার্ট, ড্র, এরকম বেশ কিছু সিমিলার প্রসেস অথবা সিমিলার ফিচার কিন্তু প্রত্যেকটা অ্যাপের মধ্যে আছে এমএস অফিস। দেন যদি আমি দুইটা নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, হোয়াটসঅ্যাপ তারপরে ভাইবার, এই দুইটার মধ্যে আমার মেসেজ পাঠানো, জিআইএফ শেয়ার করা, কোনো একটা অডিও রেকর্ড করা, এই প্রসেসগুলো কাইন্ড অফ সিমিলার না? এই জিনিসটাকে আমরা বলতেছি রিউজ অফ ডিজাইন নলেজ অ্যাক্রস প্রোডাক্ট। যে আমি একটা প্রোডাক্ট ডিজাইন করার জন্য সার্টেন অ্যামাউন্ট অফ নলেজ অ্যাপ্লাই করলাম, চাইলে এই ডিজাইন নলেজটা আমি অন্য কোনো প্রোডাক্টে ইউজ করতে পারি। আমার যে একদম নতুন কোনো ডিজাইন নিয়ে আসতে হবে, একদম আউট অফ বক্স এমন কিছু চিন্তা করতে হবে, এই জিনিসটা নাও লাগতে পারে। আর এই নলেজটাকে আমার রিউজ করার জন্য ডিজাইন রেশনালটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসতেছে এনফোর্সেস ডিজাইন ডিসিপ্লিন। সো এটা বেসিক্যালি মিন করে যে আমি যখন একটা ডিআর অথবা ডিজাইন রেশনাল নিয়ে আসতেছি, তখন আমার অবশ্যই এটার সাথে কোনো টাকা অথবা টাইম কনস্ট্রেন্ট অ্যাটাচড। আর আমরা বাঙালিরা তো আমরা জানি যে আমাদের টাকা পয়সা অথবা সময় যদি কোনো প্যারা না থাকে তাহলে আমরা কাজকে খুব সিরিয়াসলি নিতে চাই না। সো যখন আমার একটা ডিজাইন রেশনাল চলে আসে, এটার সাথে একটা টাইম কনস্ট্রেন্ট অ্যাটাচ থাকে, একটা কস্ট অ্যাটাচ থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি ডিজাইন ডিসিপ্লিনটাকে খুব ভালোভাবে এনফোর্স করতে পারি যাতে সবাই এই ডিসিপ্লিনটা ফলো করে। এই ডিজাইন টেকনিক গুলো যাতে সবগুলা টিমের মধ্যে ইদার হতে পারে, এটা ডেভেলপার টিম হতে পারে, এটা ডিজাইনার টিম হইতে পারে, এইচআর হইতে পারে, যারা অ্যানালিস্ট ছিল তারা, সবার মধ্যে যাতে ডিসিপ্লিনটা ঠিকভাবে এনফোর্সেস হয়। আচ্ছা, দেন আসতেছে প্রেজেন্টস আর্গুমেন্টস ফর ডিজাইন ট্রেড অফ। সাপোজ যেটা বলে আসলাম সিসকো প্যাকেট ট্রেসারের এক্সাম্পলটা, এই এক্সাম্পলটার মধ্যে আমরা একটা আইপি অ্যাসাইন করার জন্য একটা গুই ইউজ করতেছি, একটা ইন্টারফেস ইউজ করতেছি, প্লাস একটা সিএলআই ইউজ করতেছি। সেম কাজটা করার জন্য কেন আমরা দুই ধরনের ডিজাইন রাখলাম? দুইটা ডিজাইন রাখা থেকে আমার বেশি কস্ট যাচ্ছে, হয়তো ডেভেলপারকে দিয়ে আমার বেশি কাজ করানো লাগছে। তো বেশি কাজ যেহেতু করানো লাগছে, বেশি টাইম যেহেতু নষ্ট হয়েছে, তাহলে কেন এটা করলাম? কারো কোনো আইডিয়া? স্ক্রিন শেয়ার করতে পারবা? তাহলে দেখি, আমরা সবাই দেখি। স্ক্রিন শেয়ার করো, তাহলে দেখি কি আমার সমস্যা। দুইটা করে লাভ হয়েছে যে আমার দুই ধরনের ইউজার বেস আমার ইউজ করতে পারতেছে। এক ইউজার বেস হইলো যারা পুরো ধরনের নর্মাল ডিভাইসে কাজ করা অভ্যস্ত, আর আরেকটা হলো যারা প্রথম শিখতে চায়। সো আমাদের যারা নতুন শিখতে চায় তাদের জন্য জিইউআইটা বেশি হেল্পফুল, আর কমান্ড লাইনটা যারা নিচ্ছে তাদের জন্য বেশি মানে ইউজফুল। এক্স্যাক্টলি। যেমন আমার যারা এই অ্যাপ্লিকেশনটার ইউজার হইতে পারে তারা নেটওয়ার্ক অ্যাডমিন, যাদের এই রিলেটেড অনেক নলেজ আছে। হইতে পারেন তারা নেটওয়ার্ক অ্যাডমিন না, আমার জাস্ট ওয়াইফাই রাউটার যারা কানেক্ট করতেছে এরকম টেকনিশিয়ান, যারা হয়তো ওইরকম সিএলএ তে কমান্ড লিখে অভ্যস্ত না। সো এরকম আমার ইউজার বেজের উপর ডিপেন্ড করে আমি দুই ধরনের ফিচারই তাকে দিছি। সো এই ক্ষেত্রে আমার যে ট্রেড অফটা ছিল যে আমি টাকা বেশি খরচ করে মাল্টিপল ভাবে সেম ফিচারটাকে অ্যাভেল করতেছি মানুষজনের জন্য, সেই জিনিসগুলা কেন করতেছি এটাই ডিজাইন রেশনালের মধ্যে বলা থাকে। যে যেটা এখানে এই পয়েন্ট দিয়ে বলা যে প্রেজেন্টস আর্গুমেন্ট, যে কেন আমি এই ডিজাইন ট্রেড অফটা করতেছি, এটার পিছনের লজিকটা কি? লজিকটা এটাই যে কারণ আমার ইউজার বেস ডিফারেন্ট হতে পারে, যাতে সবাইকে আমি অ্যাকোয়ার করতে পারি, এই জন্য আমি দুই ধরনের অপশন দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে আসতেছে অর্গানাইজেস পটেনশিয়ালি লার্জ ডিজাইন স্পেস। সো আমি যখন ডিআর অ্যাপ্লাই করব, আমার একটা সিস্টেমের মধ্যে যত ধরনের ডিজাইন পসিবল সবগুলাকে আমার ম্যানেজ করাটা ইজিয়ার হয়ে যেতে পারে। ওই যায় আসলে, যেমন 10-12টা ডিজাইন অ্যাপ্রোচ আছে, প্রত্যেকটা ডিজাইন অ্যাপ্রোচকে আমি অ্যানালাইসিস করতে পারতেছি, প্রত্যেকটা নিয়ে চিন্তা করতে পারতেছি, এই জন্য এই জিনিসটা বেটার। এরপরে আসতেছে ক্যাপচারিং কনটেক্সচুয়াল ইনফরমেশন। এইটার এক্স্যাক্টলি কোনো এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারতেছি না, কারণ এইটা আমি এতক্ষণ পর্যন্ত যা কথাবার্তা বলে আসছি সবগুলোর মধ্যে কোনোভাবে ইনহেরিট হয়ে গেছে। যেমন আমি এই কাজটা কেন করতেছি
সেটার যদি আমার কোনো কন্টেক্সচুয়াল ইনফরমেশনই না থাকে, আমি কিন্তু আলটিমেটলি কাজটা করবো না। তো এই জন্যই ইয়ারের মধ্যে আমার এটাও মেনশন করা থাকে যে কেন আমি কাজটা করতেছি, এই কাজটা করার পিছনে আমার কন্টেক্সচুয়াল ইনফরমেশনটা আসলে কিছু। এই জিনিসপত্রগুলো যা বললাম মুখে বলে গেছি সবকিছু, হয়তো অনেকে বুঝছেন, হয়তো মনে থাকতে পারে নাও থাকতে পারে অনেকে। তো এই জন্য জাস্ট বইটা যদি একবার গো থ্রু করেন, আর সিসকো প্যাকেট ট্রেসারের এক্সাম্পলটা যদি মনে থাকেন যে কেন গুই ভার্সেস সিএলআই দুইটা অপশনই রাখা হয়েছে, তাহলে দেখবেন যে ডিজাইন রেশনালের সবগুলো বেনিফিটই খুব ভালোভাবে মনে থাকবে। আচ্ছা, স্যার লাস্টের আগেরটা আরেকবার বলা যাবে? পটেনশিয়ালি লার্জ বিজনেস স্পেসকে অর্গানাইজ করা। ইয়েস স্যার। আচ্ছা, এই জিনিসটা করতেছি কারণ আমি যখন একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, খুবই লার্জ স্কেল অ্যাপ্লিকেশন, সাপোজ ফেসবুকের মতো একটা অ্যাপ্লিকেশন, এইখানে তো নাম্বারস অফ থাউজেন্ডস অফ ডিজাইন অ্যাপ্রোচ থাকতে পারে, তাই না? যে আমার একটা ডেভেলপার টিম একভাবে ডিজাইন করলো, আমার আরেকটা ডেভেলপার টিম আরেকভাবে ডিজাইন করলো। এতগুলো ডিজাইনের মধ্যে আমি কোনটা চুজ করব, কোনটা ডিসকার্ড করব, কোন একটার উপরে প্রায়োরিটি দিব, কোনটাকে আমি প্রায়োরিটি লিস্টে লাস্টে রাখবো, এই যে অর্গানাইজেশন গুলো তখনই সম্ভব হয় যখন আমার একটা ডিজাইন রেশনাল থাকে। কারণ প্রত্যেকটা ডিজাইনকে তো আমি একদম হ্যান্ডস অন গিয়ে ইভালুয়েট করতে পারবো না, ডকুমেন্টেশনটা পড়ে ডিজাইন রেশনালটা পড়ে আমি যাতে ইভালুয়েট করতে পারি, এই জন্য অ্যাকচুয়ালি ডিজাইন রেশনালটা মেনটেন করা হয়, যাতে লার্জ স্কেল অথবা খুবই বড় ধরনের বড় অ্যামাউন্ট অফ ডিজাইনকে আমি খুব ভালোভাবে অর্গানাইজ করতে পারি। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে স্যার আসতেছে ডিজাইন বইটার নামটা রেশনাল কি আমার টাইপ। বলতে পারবেন স্যার? কোনটা? বইটার নাম স্যার। আচ্ছা, বইটা এই যে আমার এইখানেই স্লাইডের উপরে দিয়ে লেখা আছে, দেখছেন? অ্যালেন ডিক্স হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন থার্ড এডিশন। এই যে বইটার নাম হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন বাই অ্যালেন ডিক্স, থার্ড এডিশনটা পড়লেই। এটা স্যার কোন চ্যাপ্টারে স্যার এটা আছে স্যার? এইটা চ্যাপ্টার 6। আমি চ্যাপ্টার 6। স্লাইডের শুরুতে লিখে দিচ্ছি, স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব। আমি চ্যাপ্টার 6 দিয়ে শুরু করছি ফার্স্টে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা যে টাইপস অফ ডিজাইন রেশনাল। ডিজাইন রেশনাল বেসিক্যালি দুই টাইপের হয়, একটা প্রসেস ওরিয়েন্টেড, যেটা খুবই স্ট্রাকচার্ড, যেখানে আমরা অর্ডার মেনটেন করি। আর একটা স্ট্রাকচার ওরিয়েন্টেড, ইভেন দো এটার নাম স্ট্রাকচার ওরিয়েন্টেড, বাট স্ট্রাকচার মেনটেন করার কারণে এটার নাম স্ট্রাকচার ওরিয়েন্টেড হয় নাই, একটা ডিফারেন্ট কারণে হয়েছে। সেই কারণটা পরে যখন এই টাইপটা এক্সপ্লেন করবো তখন বলতেছি। প্রথমে আসি প্রসেস ওরিয়েন্টেড। প্রসেস ওরিয়েন্টেড এর মধ্যে আমাদের যত ধরনের ডিজাইন অ্যাক্টিভিটি থাকে, আমরা সব ডিজাইন অ্যাক্টিভিটিকে প্রিজার্ভ করি, আর একটা অর্ডার মেনটেন করে প্রিজার্ভ করি যে আমার কোন ডিজাইন অ্যাক্টিভিটিটা কোনটার উপরে প্রায়োরিটি পাবে। সাপোজ আমি যখন ফেসবুক ডিজাইন করতেছি, হয়তো আমার এখানে বেশ কিছু ডিজাইন মডিউল আছে। একটা ডিজাইন মডিউল অথেন্টিকেশন মডিউল, দেন আরেকটা ডিজাইন মডিউল হইতে পারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, দেন আরেকটা ডিজাইন মডিউল হইতে পারে যে আমি টাইম লাইনে পোস্ট করা। তো এই তিনটা ডিজাইন মডিউলের উপরে আমার অর্ডারটা কিভাবে মেনটেন করা উচিত? অবশ্যই প্রথমে অথেন্টিকেশনটা আসা উচিত, কারণ অথেন্টিকেশন ছাড়াই যদি আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুযোগ দিই, কাউকে ওয়ালে পোস্ট করার সুযোগ দিই, তাহলে আমার ডাটার লেজিটিমেসিটা কিন্তু অনেক কমে আসতেছে, তাই না? কিন্তু পরবর্তীতে আমি যদি অথেন্টিকেশনটা করে ফেলি, সেই ক্ষেত্রে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আর ওয়ালে পোস্ট করা, এই দুইটা ডিজাইনকেই কিন্তু সেম লেভেলে প্রায়োরিটি দিতে পারে। যে কোনো একটা চাইলে সে ইজিলি আগে করতে পারে। But অবশ্যই আমাকে এটা এনশিওর করতে হবে যে এই দুইটা করার আগে যাতে সে অবশ্যই অথেন্টিকেশনটা করে আসে। এই যে অর্ডারটা ডিজাইন অ্যাক্টিভিটির, সেই অর্ডারটা প্রসেস ওরিয়েন্টেড ডিজাইন রেশনালে মেনটেন করা হয়। আর প্রসেস ওরিয়েন্টেড ডিজাইন রেশনালের একটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই পটেনশিয়ালি ওয়েল নোন এক্সাম্পল আইবিআইএস, সেটাকে আমরা বলতেছি ইস্যু বেসড ইনফরমেশন সিস্টেম। এই ইস্যু বেসড ইনফরমেশন সিস্টেমটা আমরা এখন দেখবো। আর স্ট্রাকচার ওরিয়েন্টেড যে ডিজাইন রেশনাল টাইপটা, এই টাইপটাতে বেসিক্যালি যেটা করা হয় সেটা প্রত্যেকটা ডিজাইন অল্টারনেটিভ অথবা ডিজাইন অ্যাক্টিভিটিকে আমার ডিজাইন স্পেসে নিয়ে আসা হয় ইউজিং টেকনিক্যাল টার্মস, দেন সেটাকে অ্যানালাইসিস করা হয়। এটা যখন আমরা স্ট্রাকচার ওরিয়েন্টেড এক্সাম্পল দেখবো তখন আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এখন প্রথমে চলে যাই প্রসেস ওরিয়েন্টেড এক্সাম্পলটা, যেটা আইবিআইএস। আইবিএস প্রসেস ওরিয়েন্টেড ডিজাইন রেশনালের একটা খুবই
ওয়েল নোন আর বেইজ একটা টাইপ অথবা এক্সাম্পল। এর মধ্যে হচ্ছে আমার বেসিক্যালি তিন ধরনের জিনিস নিয়ে কাজ করা লাগে, যেটার মধ্যে প্রথমে আসতেছে ইস্যু। ইস্যু বলতে বোঝায় সাপোজ একটা ডিজাইন আর্কিটেকচার অথবা ডিজাইন অ্যাক্টিভিটির মধ্যে আমার কোন ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে, অথবা কোন ধরনের কোয়েশ্চেন আমি আস্ক করতে পারি ফর ইভালুয়েটিং পারপাস। বুঝতে কি পারতেছি? এইটা না বুঝে কেউ সামনে যাবো না, কারণ এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে বলে আসছিলাম এই টপিকটা পড়াবো না, যেহেতু পড়াচ্ছি অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চিন্তা করেই পড়াচ্ছি। ইস্যুটা কি সবাই বুঝতে পারছি? ইস্যু জিনিসটা আসলে কি? আমি আরেকবার রিপিট করি, কোনো একটা প্রসেসের অথবা ডিজাইন অ্যাক্টিভিটির মধ্যে আমার ইভালুয়েশনের জন্য যেই ধরনের কোয়েশ্চেন করতে হইতে পারে অথবা যেই ধরনের প্রবলেম আমি আইডেন্টিফাই করতে পারি, তাদেরকে বলা হচ্ছে ইস্যু। এই ইস্যুগুলা হচ্ছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে থাকতে পারে। যেমন একটা ইস্যু হইতে পারে যে ইমেলের যে এক্সাম্পলটা দিছিলাম, যে ইমেলকে আমি আনসেন্ড করতে পারতেছি না, এটা হচ্ছে একটা ইস্যু। এই ইস্যুটার আরো কিছু সাব ইস্যুস থাকতে পারে, যে একটা সাব ইস্যু হইতে পারে যে ইমেলের মধ্যে অ্যাটাচমেন্ট আমি ডিলিট করতে চাই, আর একটা হইতে পারে ইমেলের মধ্যে কন্টেন্ট আমি ডিলিট করতে চাই। এরকম যে কোনো একটা ইস্যু অথবা মেইন প্রবলেমের অথবা রুট প্রবলেমের বেশ কিছু সাব প্রবলেম থাকতে পারে, তাদেরকে বলা হয় সাব ইস্যুস। আচ্ছা, এখন এই যে ইস্যু গুলা অথবা এই যে কোশ্চেন গুলা, সেই কোশ্চেন গুলার একটা আনসার থাকে। সেই আনসারটা কে বলা হয় পজিশন। যে পজিশনটা একটা ইস্যুকে অথবা একটা কোশ্চেনকে রেজলিউট করার জন্য ইউজ করা। এখন এই কোশ্চেনটা হইতে পারে পজিটিভ, যে আমার এই প্রবলেমটা সলভের জন্য এই পজিশনটা কারেক্ট। হইতে পারে অবজেক্টিভ অথবা রিফিউটিভ, যে আমার এই পজিশনটা আমার কারেক্ট ইস্যুটাকে সলভ করার জন্য কোনোভাবে কাজে লাগতেছে না। বোধ পজিটিভ আর নেগেটিভ দুইভাবে থাকতে পারে। আর তিন নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কে বলতে এটাই বোঝায় যে আমি যে পজিশনটাতে আসতেছি অথবা যে সলিউশনটাতে আসতেছি, এই সলিউশনটাতে আসার পেছনে আমার লজিকটা কি, যে কোন আর্গুমেন্ট গুলা অথবা কোন ডাটা গুলা আমার এই সলিউশনটাকে স্ট্রং করতেছে। সবাইকে এই তিনটা টার্ম বুঝতে পারতেছি? স্যার আরেকবার রিপিট করলে ভালো হয় স্যার। আচ্ছা, রিপিট করতেছি, বাট আমি এখন গ্রাফিক্যাল ফরম্যাটে গিয়ে রিপিট করব, তাহলে আপনাদের জন্য বোঝা আর একটু ইজিয়ার হবে। তার আগে আরেকবার কিছু মানুষকে খুঁজি। আহ ফারিয়া ইসলাম প্রেজেন্ট আছেন? স্যার প্রেজেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে হুমায়রা আক্তার। হুমায়রা আক্তার অ্যাবসেন্ট। সাদিকুল স্যার আলম। প্রেজেন্ট স্যার। আচ্ছা, প্রেজেন্ট প্রেজেন্ট সাদিকুল স্যার। আলম। প্রেজেন্ট। আচ্ছা, তারপরে আহ, মাইশা তাসনিম। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আজকে ক্লাসে মোটামুটি অনেককেই প্রেজেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার জন্য গ্রাফিক্যাল ফরম্যাটটায় চলে যাই, যেটার নাম হচ্ছে আমরা দিচ্ছি জিআইবিস অথবা গ্রাফিক্যাল ভার্সন অফ আইবিআইএস। সো গ্রাফিক্যাল ভার্সনটা কাইন্ড অফ দেখতে এরকম, যে এখানে প্রথমেই আমার একটা ইস্যু আছে, যে ইস্যুটাকে আমরা বলতেছি যে কোনো একটা ফিচারের মধ্যে অ্যারাইজ হওয়া একটা প্রবলেম অথবা কোনো একটা ফিচারের ফাংশনালিটি নিয়ে করা একটা কোয়েশ্চেন, যে আসলে কি ফাংশনালিটিটা কাজ করতে সক্ষম, অথবা ইভালুয়েট করে দেখা গেছে যে একটা প্রবলেম আমি পাচ্ছি, সেই জিনিসটাকে আমরা বলতেছি ইস্যু। আচ্ছা, এখন এই ইস্যুটার বেশ কিছু সাব ইস্যু থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে আজকে চিন্তা করতেছিলাম, সেটা হচ্ছে আপনারা যেমন পড়ে আসছেন আহ কি হইতে পারে, যে কম্পাইলার ডিজাইন করা, তাই না? থার্ড ইয়ার একটা কোর্স করে আসছেন। জি স্যার। আচ্ছা, এখন এই কম্পাইলার ডিজাইন করার মধ্যে একটা ইস্যুকে আমি বলে দিলাম যে ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি, যে সি ল্যাঙ্গুয়েজটা কি ম্যান্ডেটরি হওয়া লাগবে কিনা। এখন এই যে কোয়েশ্চেনটা অথবা এই যেই ইভালুয়েশন করে যে আমি ইস্যুটা পাইলাম, এই ইস্যুটার কয়েকটা পজিশন থাকতে পারে। একটা পজিশন হইতে পারে যে ইয়েস, এটাই ম্যান্ডেটরি। আর একটা পজিশন এটা হইতে পারে যে ইয়েস, বাট এইটা ম্যান্ডেটরি না, চাইলে সি দিয়ে করা যায়, চাইলে অন্য কিছু দিয়েও করা যায়। এখন এই যে পজিশনটা, এই পজিশনটাকে আমার ভ্যালিডেট করবে আর্গুমেন্ট গুলা, যে আর্গুমেন্টটা ইদার আমার পজিশনটাকে সাপোর্ট করবে অথবা এই পজিশনটাকে অবজেক্ট করবে। এখানে অবজেক্ট করতে বলা হচ্ছে, আমরা যেমন হাইকোর্টে বলি যে অবজেকশন ওভার রুল, অবজেকশন ইওর মাই লর্ড, এমন কিছু একটা। সো বেসিক্যালি রিফিউট করা কোন একটা পজিশন।
সো আর্গুমেন্ট যখন কোনো একটা পজিশনকে সাপোর্ট করবে, দ্যাট মিনস এই পজিশনটা আমার এই ইস্যুটা সলভ করার জন্য রাইট। ওকে, আর্গুমেন্ট যদি আমার কোনো একটা পজিশনকে রিফিউট করে, তাহলে আমার বুঝতে হবে যে এই পজিশনটা এই ইস্যুটাকে সলভ করার জন্য এখন কারেক্ট অবস্থায় নাই, ভুল ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, এখন এই যে ইস্যুটা আমি বললাম, এই ইস্যুটার কিছু সাব ইস্যুও থাকতে পারে। এই সাব ইস্যু গুলা হচ্ছে বেশ কিছু টাইপে আসে, যেমন স্পেশালাইসিস। কোনো একটা প্রবলেমের যদি আমরা ব্রডার কোনো অ্যাসপেক্ট চিন্তা করি, ব্রডার কোনো অ্যাসারশন চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা বলি যে এই সাব ইস্যুটা, এই ইস্যুটার ক্ষেত্রে সাপোজ ইস্যুটা হচ্ছে এক্স, সাব ইস্যুটা হচ্ছে ওয়াই, সাব ইস্যুটা ওয়াই এক্স এর জন্য মাস্ট অথবা স্পেশালাইজ করে এটার মধ্যে। যদি আমরা সাব ইস্যু ওয়াই কে সলভ করতে না পারি, তাহলে ইস্যু ওয়াই কোনোভাবেই সলভ করা সম্ভব না। দেন আরেকটা ইস্যু হইতে পারে এমন যে ইস্যুটা, সরি, সাব ইস্যুটা ইস্যুটাকে জেনারেলাইজ করে অথবা ছোট স্কোপে চিন্তা করে। যদি এই সাব ইস্যুটাকে আমি সলভ না করি, হইতে পারে যে আমার ইস্যুটা তাও সলভ হচ্ছে, যেহেতু জেনেরিক একটা প্রবলেম এই সাব ইস্যুটা মেইন ইস্যুটার জন্য। আর এটা হইতে পারে যে সাব ইস্যুটা মেইন ইস্যুটাকে কোশ্চেন করতেছে অথবা কোনো ডাউট দিচ্ছে, কোনোভাবে অ্যাসার্টও করতেছে না, কোনোভাবে রিফিউটও করতেছে না। তো সেই ক্ষেত্রে তিন ধরনের সাব ইস্যু হচ্ছে আমার ক্রিয়েট হইতে পারে: স্পেশালাইজ ইস্যুস, কোয়েশ্চেন করতে পারে এমন ইস্যুস, জেনেরিক ইস্যুস যেটা আলটিমেটলি আমার স্কোপ অথবা প্রায়োরিটি কম। এখন কি বুঝতে পারতেছি এই তিন ধরনের ভোকাবুলারি, এগুলাকে অ্যাকচুয়ালি বলা হয় যে আইবি স্ট্রাকচারের ভোকাবুলারি, ইস্যু, পজিশন, আর্গুমেন্ট, এই জিনিসগুলাকে। এই ভোকাবুলারি গুলা কি সবাই বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন আমি একটা সিস্টেম ডেভেলপ করতে চাই। সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমার একটা ইস্যু ক্রিয়েট হয়েছে যে কোন ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করবো সিস্টেমটা ডেভেলপ করার জন্য। এখানে পিপিআইএস আমার একটা সিস্টেম বলছে, চিন্তা করি যে পিপিআইএস না, জাস্ট আমার একটা কম্পাইলার সিস্টেম, কম্পাইলার বানাতে চাচ্ছি। তো এই যে ইস্যুটা আমার তৈরি হয়েছে যে কোন ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করব, তার সলিউশন অথবা পজিশন কি আসতে পারে, যে ইদার আমি সি ল্যাঙ্গুয়েজে সলিউশন করব অথবা ডেভেলপ করব, অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, তাই না? দুইটা পজিশন হইতে পারে। এখন এই দুইটা পজিশনকে সাপোর্ট করার জন্য অথবা রিফিউট করার জন্য আমার নিচের বক্স গুলাতে বেশ কিছু আর্গুমেন্ট বলে দেওয়া আছে। যেমন সি এর জন্য একটা আর্গুমেন্ট হইতে পারে যে সি ল্যাঙ্গুয়েজটা ইজিয়ার ফর ডেভেলপিং আ কম্পাইলার। তার মানে এই আর্গুমেন্টটা সি ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করতেছে, যাতে সি ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি কম্পাইলারটাকে, যেটা আমার ইস্যু ছিল, সেই জিনিসটাকে ডেভেলপ করি। দেন স্মল টকের জায়গায় যদি আমি চিন্তা করি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির ক্ষেত্রে আমার আর্গুমেন্টটা হইতে পারে কি, যে আমার অ্যাসেম্বলি দিয়ে যদি আমি ইউজ করি কম্পাইলার বানানোর ক্ষেত্রে, তাহলে আমাকে একদম রেজিস্টার লেভেলে গিয়ে চিন্তা করতে হবে, আমার কোড অনেক বড় হবে, অনেক কমপ্লেক্স হবে। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে, তার আর্গুমেন্ট গুলা রিফিউট করতেছে যাতে আমি এই ইস্যুটার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ না করি। তিন ধরনের ভোকাবুলারির কাছে বোঝা গেছে। ইস্যু হচ্ছে যে প্রবলেম অথবা কোশ্চেনটা আমি অ্যারাইজ করছি, পজিশন হচ্ছে তার প্রবাবল সলিউশন গুলো কি, আর আর্গুমেন্ট হচ্ছে এই পজিশন গুলাকে কোন কোন ইনফরমেশন দিয়ে আমি ভ্যালিডেট করতেছি। সবাইকে বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, বুঝতে যদি পারি, তাহলে নেক্সট ক্লাসে আমি এই সিনারিওটার উপরে যে কোনো একটা সাবজেক্টিভ কোশ্চেন আপনাদেরকে করতে পারি, অথবা যে কোনো একটা সিনারিও নিয়ে এসে আমি আপনাদেরকে বলতে পারি এখানে গ্রাফিক্যাল আইবিসটা এখন ডিজাইন করে দেখেন, করে দেখান। আর এটা অবশ্যই একটা ছোট অ্যাসাইনমেন্টের মতো হবে। অ্যাসাইনমেন্টটা হইতে পারে আমি মিডে অ্যাড করতে পারি, হইতে পারে আমি কোনো একটা সিটির এগেনস্টে নিতে পারি। সো এই জিনিসটা নেক্সট ক্লাসে অবশ্যই ভালোভাবে দেখে আসবেন, যাতে কোনো কোশ্চেন যদি আমি দেই, তাহলে সিনারিওটা অ্যানালাইসিস করে আনসারটা রেডি করতে পারেন। আর আনসারটা অবশ্যই গ্রাফিক্যাল ফরম্যাটেই নিয়ে আসতে হবে অথবা করে দেখাতে হবে। এতটুকু ক্লিয়ার সবাই? স্যার ক্লিয়ার পজিশন স্যার। পজিশন স্যার কয়টা হতে পারে ম্যাক্সিমাম, সেই আমার ইচ্ছা মতো? আচ্ছা, আমি যদি একটা ইস্যু বলে দেই, সরি, আমি যদি, হ্যাঁ অবশ্যই আমি আপনাদেরকে ইস্যুটাই বলে দিব। আমি যদি আপনাদেরকে ইস্যুটা বলে দিই, তাহলে সিনারিওর মধ্যে এমন ইনফরমেশন অথবা এনাফ ইনফরমেশন দেওয়া থাকবে এইটা বোঝার জন্য যে এই ইস্যুটার জন্য পজিশন অথবা সলিউশন কয়টা হইতে পারে। অথবা আমি এক্সপ্লিসিটলি বলেও দিতে পারি যে এই ইস্যুটার জন্য এই সিনারিওতে টোটাল 4টা পজিশন বলা আছে, আপনারা জাস্ট ভ্যালিডেট করেন
যে এই পজিশন গুলাকে কোন আর্গুমেন্ট গুলা দিয়ে সাপোর্ট করাবেন, কোন আর্গুমেন্ট গুলা দিয়ে অবজেক্ট করাবেন। অবজেক্ট মিনস আমি না করতেছি যে এই আর্গুমেন্ট দিয়ে এই পজিশনটাকে ভ্যালিডেট করা সম্ভব না, রিফিউট করতেছে। আর সাপোর্ট মিনস এটার পক্ষে কাজ করতেছে। এখন কি বুঝতে পারতেছি? এখন আর্গুমেন্ট তো মানে আমি তো সাপোর্ট একের বেশিও করতে পারি। হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে আমার সিনারিও দেখে বুঝতে হবে যে আমি কতগুলা আর্গুমেন্ট দিয়ে সাপোর্ট করব, আমি কতগুলা আর্গুমেন্ট দিয়ে অবজেক্ট অথবা বিপক্ষে অবস্থান নিব। তো বুঝতে পেরেছি স্যার। জিনিস হ্যাঁ, আচ্ছা, জিনিসটা এক্সাক্ট যেটা বললাম যে এক্সাক্ট সলিউশন অবশ্যই আমরা খুঁজে পাবো না, কারণ অনেকে অনেকভাবে চিন্তা করতে পারি, বাট চিন্তাটা লজিক্যাল হইতে হবে। সো এই লজিক্যাল চিন্তাটা করার জন্যই এই যে স্লাইডটা আমি আজকে দিয়ে দিব, এই স্লাইডটা একটু গো থ্রু করবেন, তাহলে হচ্ছে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আর এইখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবেন যে সাপোর্ট বলতে কি বোঝায়, অবজেক্ট বলতে কি বোঝায়, পজিশন, আর্গুমেন্ট, ইস্যু, এগুলো অ্যাকচুয়ালি কি বোঝায়, জিনিসটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য যে টাইপটা ছিল স্ট্রাকচার ওরিয়েন্টেড, ওই টাইপটা নিয়ে দেখবো। এখন ক্লাসটা শেষ করার আগে, আজকে যেহেতু রোল কল করার সময় নাই, আমি র্যান্ডম কয়েকজন মানুষকে ডাকি, যদি তারা প্রেজেন্ট থাকে তাহলে সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব। আর রাফি। ইয়েস স্যার। আচ্ছা, বিনীতা সরকার। ইয়েস স্যার। বিনীতা সরকারের পরে হচ্ছে তাহসিনা রহমান, ইয়েস স্যার। মেজর সাবরিনা। ইয়েস স্যার। আচ্ছা, বাকিদের আর ডাকাডাকি করলাম না, আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আর নেক্সট ক্লাস যেহেতু ফিজিক্যালি হবে ক্লাসরুমে, তখন হচ্ছে আমরা এই এক্সাম্পল গুলা বোর্ডে এঁকে এঁকে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করবো যে কিভাবে কাজ করতেছে। ওকে, আপনারা ব্রেক করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিনেমা